দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত আছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিনভর সংঘর্ষের পরও কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের দাবিতে অটল রয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এবং তাদের কাছ থেকে এখন জানার চেষ্টা করব তাদের কি কি দাবি রয়েছে এবং কেন তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। যে আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে। আজকে আমরা দেখেছি যে আপনি রক্তাক্ত হয়েছেন, আপনি সেই শার্ট পরে এসেছেন। কেন সেই শার্ট পরে এসেছেন এবং কিভাবে আপনি রক্তাক্ত হলেন একটু জানাবেন। আমি এই শার্ট পরার আপনারা সারা পৃথিবী দেখেছে আজকে যে জাতীয় প্রেস ক্লাবে পুলিশ আমাদের সাথে যে অতর্কিত হামলা সন্ত্রাসী স্টাইলে আমাদের সাথে যে শিক্ষকদের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সেটা সারা পৃথিবী দেখেছে। এবং আমি এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমি একটু আগে থানা থেকে আমাদের 6 জনকে ছেড়েছে। আমি পরে পিজিতে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আমি আবার ছুটে এসেছি। আমাদের একটাই দাবি, আমরা প্রজ্ঞাপন আদায় না হওয়া পর্যন্ত আমরা এবার ঘরে ফিরে যাব না। আমরা সারা বাংলাদেশের এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদেরকে উদাত্ত আহ্বান করব, প্রতিষ্ঠান প্রধানদেরকে উদাত্ত আহ্বান করব, অবশ্যই এই শিক্ষক জাতি আমার গায়ে হাত উঠেছে মানে আপনার গায়ে হাত উঠেছে, কোনোভাবেই আগামীকাল থেকে পরবর্তী আমাদের প্রজ্ঞাপন ছাড়া, পরবর্তী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা ছাড়া আপনারা কেউ কোনো ক্লাস নেবেন না। আমরা আমাদের দাবি প্রজ্ঞাপন নিয়েই ইনশাল্লাহ বীরের বেশে আমরা ফিরব। আপনি কোত্থেকে এসেছেন? আমি বুলাচর পেশন থেকে এসেছি। আপনারা কি এই রাত্রে এখানে অবস্থান করবেন? যে আমরা রাত্রে অবস্থান করব, আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ না হচ্ছে, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা, সেই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমি এখানে আছি লাগাতার অবস্থান কর্মসূচি শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। যে আপনি কোত্থেকে এসেছেন? লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে এসেছি। এখানে আপনারা কয়টি দাবি নিয়ে এসেছেন আসলে? মূলত আমাদের দাবি 3টা। গত 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 20% বাড়ি ভাড়া আপনাদেরকে দেওয়া হবে এবং সেটা নিয়ে কাজ করা হবে। সেই সময় আমাদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট 2 মাসের সময় বেঁধে দিয়েছিল এবং বলা হয়েছিল 10ই অক্টোবরের ভিতরে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে 12 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা শিক্ষকরা পালন করব। তারই প্রেক্ষিতে আমরা গত শিক্ষক দিবসে দেখতে পাই অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় জাতি গড়ার কারিগর শিক্ষকদের সাথে প্রহসনমূলক তামাশা করে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। আপনারা হয়তো জানেন আমাদের বাড়ি ভাড়া ছিল হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা থেকে বৃদ্ধি করে মাত্র 500 টাকা বৃদ্ধি করে মাত্র 1500 টাকাতে রূপান্তরিত করা হয়। এতে বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষক ক্ষোভে ফেটে পড়ে এবং আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবকে জানাতে চাই, এমপিওভুক্ত শিক্ষকদের রক্তে আগুন লেগেছে। জল কামান দিয়ে বা ফায়ার সার্ভিস দিয়ে এই রক্তের আগুন কিন্তু নেভাইতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। আপনিও কি ঢাকার বাইরে থেকে এসেছেন? জি, আমি লক্ষ্মীপুর জেলা থেকে এসেছি, রামগঞ্জ উপজেলা থেকে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা থাকবেন কোথায়, খাবেন কোথায়? আমরা আপাতত যেহেতু আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি, যেহেতু আমাদের এই শহীদ মিনারে আমাদের কর্মসূচিটা স্থানান্তর করা হয়েছে, তো আমরা শহীদ মিনারেই লাগাতার অবস্থান কর্মসূচিতে থাকব। আপনারা যে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই ক্ষেত্রে আপনারা কি থাকা খাওয়ার কোনো আশ্বাস পেয়েছেন? না, আমরা এখনো থাকা খাওয়ার কোনো আশ্বাস পাইনি। আমরা আপাতত শহীদ মিনারে অবস্থান করতেছি এবং আমাদের লাগাতার কর্মসূচি আমরা এখানেই থেকে পালন করার চেষ্টা করব। জি, আপনারা যে বলছিলেন যে নিজের খেয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে থাকবেন কি, কোথায়, কিভাবে থাকবেন একটু জানাবেন। আমরা যেহেতু আমাদের লাগাতার কর্মসূচি 24 আওয়ার্স আমাদের এই কর্মসূচি, সেজন্য আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের যে জোটের মহাসচিব দেলোয়ার শাহ আজিজ স্যারও তিনি থাকার জন্য ঘোষণা দিয়েছেন, তিনি আমাদের সাথে রাত্রে অবস্থান করবেন। জি, ধন্যবাদ আপনাদের করতোর সাথে যুক্ত থাকবার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে এখানে কয়েকশো এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং রাত্রেও তারা অবস্থান নিয়েছেন এখানে আমরা দেখতে পেয়েছি। এবং সরজমিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এই শহীদ মিনারের সিঁড়িতেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখানেই ঘুমিয়ে থাকার জন্য তারা শেষ সম্বল হিসেবে বিবেচনা করছেন। তাদের বালিশ হিসেবে
তারা কিন্তু বালিশ হিসেবে তাদের যে ক্যারি করা যে ব্যাগ আমরা দেখেছি, কেউ বা বালিশও নিয়ে এসেছেন। তারা এই খোলা ছাদের নিচে কিন্তু তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আপনি শুয়ে আছেন। আপনি কোত্থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া। আপনি এখানে যে খোলা আকাশের নিচে আছেন তাতে কোনো সমস্যা হবে না? সমস্যা বলতে যতটুকু পারি সলভ করব, আর হইলে তো কিছু করার নেই। আপনারা যে এখানে আছেন আপনাদের থাকা খাবার কি কোনো আশ্বাস পেয়েছেন? না, টাকা খাবার হইলে যার যার নিজ নিজ দায়িত্বে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে খোলা আকাশের নিচে দর্শক তিনারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং যে কোনো মূল্যে তারা এই খোলা আকাশের নিচে থেকেই তারা তাদের লাগাতার যে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের জানিয়ে রাখি যে 3 দফা যে দাবি, সেই 3 দফা দাবিতে তারা কিন্তু অটল রয়েছেন এবং আজকে তাদেরকে যখনই লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে এবং তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি সব কিছুকে বাতি রেখে তারা এখনো অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কোত্থেকে এসেছেন? চুয়াডাঙ্গা থেকে। আপনারা এখানে কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে। সরকারের পক্ষ থেকে কি কোনো আশ্বাস পেয়েছেন? না। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে শুধুমাত্র একটি লুঙ্গি বিছিয়ে আর নিচে একটি পলিথিনের কাগজ, তার উপর একটি লুঙ্গি বিছিয়ে আর তিনি বালিশ হিসাবে একটি ব্যাগকে ব্যবহার করেছেন। এই শুধুমাত্র তার সম্বল, সেই ব্যাগটি নিয়েই তিনি এসেছেন। এই যে ঢাকা শহরে এত মশা, ডেঙ্গু হয়ে এত মানুষ মারা যাচ্ছে, এর ভিতরে একটু ভয় করছে না? না না, কোনো ভয় না। আমাদের আন্দোলন না থামাতে হচ্ছে মশা না, আরো কিছু বাঘ আইলে আমরা সেরবো না। এমনিতে খাবারের অভাবে আমরা মেরে দেবো, মশাতে কি করবো আমরা? কোনো মশা যে আমাদের যে অবস্থা, রুজি রোজগারের সমস্যা, আমাদের বউ পোলাপান আছে, এদেরকে খাবার দিতে পারে না ঠিকঠাক মতনে, মশা খেয়ে ফেলুক, আমাদেরকে আপত্তি নেই। আপনি সে সম্বল হিসেবে কিনে এসেছেন এবং কিভাবে থাকবেন? আপনি অনেক বালিশ। হ্যাঁ, আমরা 20% বাড়ি ভাড়ার। এই যে আপনার শেষ সম্বল হিসেবে কিভাবে আপনি থাকবেন এই খোলা আকাশের নিচে? এখন ওই যে কয়েল আছে মশার তাড়ানোর জন্য, আর খোলা আকাশের ভিতরে থাকবো। হ্যাঁ, আমাদের প্রতিজ্ঞা যেটা সেটা পালন না করে আমরা যাবো না। আপনি বালিশ হিসেবে কি ব্যবহার করছেন এবং তোষক হিসেবে কি ব্যবহার করছেন? ব্যাগ, হাতের দিয়ে ব্যাগ ব্যবহার করছি, এটাই। আর তোষক? তোষকে যে গামছা আর লুঙ্গি, এটা পেটে। আপনিও কি সেম? জি, আমি গামছা এবং লুঙ্গি এটা তোষক হিসেবে ব্যবহার করছি, আর ব্যাগ ব্যবহার করছি বালিশ হিসাবে। লালমনিরহাট থেকে। আপনারা অনেক দূরে থেকে এসেছেন এবং শেষ সম্বল হিসেবে আপনারা এখানে শুধুমাত্র ব্যাগ, একটি লুঙ্গি আর নিচে পলিথিনের শুধুমাত্র একটি কাগজকে আপনারা ব্যবহার করছেন। এই খোলা আকাশের নিচে ঢাকা শহর যে একটি ডেঙ্গুর ভয়াবহ একটি শহর, সেই শহরের ভিতরেও একটি কয়েল জ্বালিয়ে শেষ সম্বল হিসেবে আপনারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কেন আপনাদের এই এত প্রতিজ্ঞা কেন যে আপনারা তারপরেও কর্মসূচি কেন চালিয়ে যাচ্ছেন এত কষ্ট করেও? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমরা চাচ্ছি যে আমাদের মানবেতর শিক্ষক আমরা সম্মানের ঊর্ধ্বে এবং জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আমাদের মানসম্মত আমাদের বেতন না থাকায় আমরা বিভিন্ন দোকানপাট থেকে আঁকি বাঁকি করে আমাদের বিপদগ্রস্ত হয়েছে স্যার। যার কারণে আমরা এখন মনে করেন যে পরিস্থিতির শিকারে বাধ্য হয়েছি যে এই আন্দোলনটা চালিয়ে যে আমাদের হয়তো পরিবারের কিছুটা হয়তো আমাদের ওই সৎভাবে জীবনযাপন করার একটা সক্ষম হবে। এই কারণে আমরা এই দাবি দাবা নিয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত এই দাবি দাবা পালন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। দর্শক, আপনারা সাথে থাকুন, পুরো শহীদ মিনার চত্বর আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এই এমপিওভুক্ত শিক্ষকরা যারা ঢাকার বাহিরে দেশের শেষ প্রান্ত থেকে তারা এসেছে এবং কিভাবে তারা ঘুমিয়ে আছে দেখুন দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। গভীর ঘুমে মুগ্ন আছে এই শিক্ষকটি এবং শুধুমাত্র একটি বিছানার চাদর। ঢাকা শহরে ফুটপাতে মানুষ যেভাবে ঘুমোয় ঠিক সেভাবে একটি পাশের একটি কয়েল জ্বালিয়ে ব্যাগ তার বালিশ হিসেবে ব্যবহার করেছে। কত শান্তির ঘুমিয়ে দিচ্ছে এই খোলা আকাশের নিচে। তারপরে যেন দাবিতে তারা অটল এই শিক্ষকরা। আপনাদের দেখানোর চেষ্টা করি যে শ্রেণীবদ্ধভাবে তারা কোপারেট করে একে একে দলে দলে তারা এখানে ঘুমাচ্ছে। আপনি বালিশ হিসাবে কি ব্যবহার করছেন এবং তোষক হিসেবে? ভাই আল্লাহর জমিন বালিশ, তোষক হিসেবে এই যে একটা কাগজ। বালিশ কোথায় পাবো এখানে? এত কষ্ট কেন বলেন তো দাবি আদায়ের জন্য? জাতি হিসেবে আমরা দুর্ভাগা জাতি।
কেননা প্রত্যেকটা জাতির শিক্ষকরা সর্বোচ্চ সম্মান পায়, কিন্তু আমাদেরকে 500 টাকার ভিক্ষা দেওয়া হয়। এই জন্যে আমাদের এই আন্দোলন। আমরা আমাদের অধিকার চাই, ন্যায্য অধিকার নিয়েই আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। জি, একটু আপনাদের কাছেও একটু আসবো। জি, আপনারা তো বাড়ি ভাড়া পাচ্ছেন, চিকিৎসা ভাতা পাচ্ছেন, সবকিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে, তারপরেও কেন আপনারা এই দাবিতে এত কষ্ট করে ঢাকা শহরে এসে এখানে অটল রয়েছেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন? ধন্যবাদ আপনাকে। তা আপনি যে বললেন বাড়ি ভাড়া পাচ্ছি, চিকিৎসা ভাড়া পাচ্ছি, কি পাচ্ছি এটা যদি একটু ভাবতেন তাহলে এই প্রশ্নটা আসতো না। আজকে যেইটা আমাদেরকে দেওয়া হচ্ছে, বস্তি তারাও একটু বেশি ভাড়া মনে হয়, বস্তি যারা আছে তারাও একটু বেশি ভাড়া দিতে হয়। আমরা শিক্ষকরা যে 1,500 টাকা ভাড়া পাবো বলে মনে হয় কি না সরকার কাছে আমরা জানতে চাই। কিন্তু আমার দুঃখ হলো এটা, আজকে সর্বমহলের সর্বশ্রেষ্ঠ জাতি হলো শিক্ষক জাতি, কিন্তু শিক্ষক কেন আজকে এত এত অবহেলিত? শিক্ষক কেন তাদের দাবি চাইতে হয়? কারণ যতগুলো সচিব এবং ডিসি, এসপি সকলেই কিন্তু আসলে শিক্ষকের অধীনস্থ ছাত্র তারা ছিলেন, কিন্তু আজকে তারা এত প্রস্তুত হওয়ার পরে শিক্ষকদের কেন মূল্য নাই, এটা তাদের কাছে জানতে চাও আমাদের। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে আসবো যে আপনি কিভাবে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং একটু আমাদেরকে বলবেন যে আপনারা রাত্রে শেষ সম্বল হিসেবে কি নিয়ে এসেছেন এবং কিভাবে থাকবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের শিক্ষক সমাজ আসলে সবচেয়ে অবহেলিত। আমাদের কাছে এই দীর্ঘ শিক্ষকতা জীবনের একটা পর্যায়ে এসে 28 বছরের শিক্ষকতা জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে হতভাগা জাতি বাংলাদেশের মধ্যে শিক্ষক সমাজ, বেসরকারি শিক্ষক। না হয় বাড়ি ভাড়া বলতে যেটা বোঝায়, বেতনে যে টাকা পাই তা দিয়ে যদি বাড়ি ভাড়া দিতে হয়, ছেলেপেলে নিয়ে শহরে বসবাস করা যায় না। অথচ শহরে ছেলেপেলেদের লেখাপড়ার বিষয় আছে, নিজ স্ত্রীর বিষয় আছে, চিকিৎসার বিষয়গুলো আছে, না আছে বাড়ি ভাড়া, না আছে চিকিৎসা ভাতা, যেটা আছে নামমাত্র। একটা বাথরুম ভাড়াও শহরের ভিতরে পাওয়া যায় না 1500 টাকায়। তো সেখানে তো বাড়ি ভাড়া তো দূরের কথা। সেক্ষেত্রে আমাদের বাড়ি ভাড়া দীর্ঘদিনের দাবি এবং মূল দাবি আসলে সরকারি বেসরকারি বৈষম্য দূর করে জাতীয়করণের আওতায় যদি আসে, তাহলে এদেশের শিক্ষক সমাজ বাঁচবে, জাতি বাঁচবে। এবং পেটে যদি ক্ষুধা থাকে, প্রত্যেকটা শিক্ষক যদি তারা ঋণগ্রস্ত থাকে এবং সেই ঋণ নিয়ে যদি তারা শ্রেণীকক্ষে যায়, পাওনাদার কখন তাকে ফোন দিবে, পাওনাদার কখন আসবে, এ নিয়ে যদি তাকে হতাশায় ভুগতে হয়, তাহলে অথবা ব্যাংকে ঋণ কেটে নিয়ে যাবে, এরপর বাকি মাস চলবো কীভাবে, এই দুশ্চিন্তা নিয়ে যখন সে ক্লাসে ঢোকে, তার দ্বারা কিন্তু আসলে পাঠদান সম্ভব না। জি, ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে আসবো, আপনি রাত্রে এখানে যাপন করবেন কিভাবে? আমি এখানে আসছি, ব্যাগে আমার ব্যাগ আছে, কাপড় চোপড় আছে, ওই ব্যাগকে আমি বালিশ করে মাথায় দিয়ে আমি থাকবো। এই যে কংক্রিটের যে একটি ফ্লোর আমরা দেখতে পাচ্ছি, এটা তো অনেক শক্ত, এখানে আপনি থাকবেন কিভাবে? এখন আমরা তো এই কষ্টকে বাধ্য হয়ে বরণ করতে হচ্ছে, কারণ আমরা যে বাসা ভাড়া পাই 1000 টাকা নামে মাত্র, এবং চিকিৎসা ভাড়া মাত্র পাই 500 টাকা। এই যে ভাতাগুলো দিয়ে আমাদের আসলে প্রয়োজনীয় যে চাহিদাগুলো মেটা সম্ভব হচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই দাবি সরকার মেনে নিচ্ছে না, যার কারণে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা এই কষ্ট আমরা করব। কারণ ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে সবাই একটি করে কয়েল জ্বালিয়ে শুধুমাত্র তাদের ব্যাগকে এখানে বালিশ হিসেবে রূপান্তর করে এখানে ঘুমিয়ে আছে। আপনি দেখি একটি কম্বল নিয়ে এসেছেন, আপনি কি সেই প্রস্তুতি নিয়ে এসেছেন যে আপনি লাগাতার কর্মসূচি এখানে পালন করবেন? হ্যাঁ, আমরা অনেক আগে থেকে আমরা এই আন্দোলনটা করে আসতেছি। আজ দেশ স্বাধীনের 54 বছর হয়ে যাচ্ছে। এমপিভুক্ত শিক্ষক সমাজ সবসময় অবহেলিত। আমরা যখন পড়াশোনা করেছি তখন দেখেছি শিক্ষক সমাজ কিভাবে কত কষ্ট করত, বেতন তাদের নাই বলতেই নাই, এরকম অবস্থা ছিল। সেখান থেকে সরকার আস্তে আস্তে এই আন্দোলনের মধ্যে দিয়ে আজ আমরা অনেকটাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কখনোই এই এমপিভুক্ত শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। যেখানে দেশের প্রায় 97% শিক্ষা ব্যবস্থা এই এমপিভুক্ত শিক্ষকদের হাতে গড়ে আজ পর্যন্ত এই দেশ পরিচালিত হচ্ছে। যে আপনারা কি রাত্রে খেয়েছেন? রাত্রে আমরা তো খাবো কি করে? আমাদের যেখানে ভাই, আমাদের যেখানে সহকর্মী, তারা লাঞ্ছিত, তারা মেডিকেলে আছে,
তারা অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। আমরা সাউন্ড গ্রেনেড খাইছি, আমরা গরম পানি মারছে, টিয়ার সেল মারছে, আমাদেরকে অনেক রকম হাস্যনষ্ট করছে। আমাদের মধ্যে খাবার যাবে কি করে, আমরা কি করে খাবো, আমরা তো খেতে পাচ্ছি না, আমরা এখানে পড়ে আছি। আমাদেরকে কখনো মূল্যায়ন করা হয়নি। আমাদেরকে কেন মূল্যায়ন করতেছে না আমরা জানি না। সরকারের এতগুলো জায়গা থেকে এত টাকা পয়সা নষ্ট হচ্ছে, দেশ থেকে চলে যাচ্ছে, অনেকেই টাকা পয়সা নিয়ে লুটপাট করে দেশটা শেষ করে দিচ্ছে। অথচ এই শিক্ষা ব্যবস্থা সামান্য একটু টাকার বিনিময়, সেটুকু এই শিক্ষকদের কেন এই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা হচ্ছে না, উন্নত করা হচ্ছে না, এটা আমার বুঝে আসে না, আমি বুঝতে পারি না। দেশ কেন এরকম হচ্ছে, এ জাতি কোথায় দাঁড় হবে যদি শিক্ষক সমাজকে আজ এভাবে বঞ্চিত করা হয়, শিক্ষকদের যদি এভাবে লাঞ্ছিত করা হয়। আমরা জাতিকে কি শিক্ষা দিব, আমরা কিভাবে শিক্ষাকে আমরা কর্মস্থলে আমাদের মন বসবে, আমাদের যদি পেটে ক্ষুধা থাকে আমরা কি করে এই সমাজের উন্নয়ন বয়ে আনতে পারবো। আমরা জানতাম না এই শিক্ষা ব্যবস্থা, আমরা যখন পড়াশোনা করেছি তখন জানতাম না যে এই শিক্ষা ব্যবস্থার এত কম তাদেরকে স্যালারি দেওয়া হয়, এত কম তাদেরকে বেতন দেওয়া হয়, যেটা সরকারের এখন পর্যন্ত দেওয়া হচ্ছে। একটা হাই স্কুলের শিক্ষককে 12,500 টাকা বেতন দেওয়া হচ্ছে। 12,500 টাকা দিয়ে এই জগৎ সংসারে কিভাবে আপনি একটা সন্তান, দুটো সন্তান, বাবা মা এবং স্ত্রী নিয়ে আপনি এইভাবে এই সংসার চালাবেন এই বাজার ব্যবস্থায়। ধন্যবাদ আপনাকে। শিক্ষক তাদের দুর্দশার কথা জানাচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা আকাশের নিচে, আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি যে একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পলিথিন দিয়ে আর একটি চাদর কিংবা আর কিছু দিয়ে এখানে হচ্ছে যে তারা বেড তৈরি করছে। দেখুন, এই যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি পলিথিনকে তারা বিছিয়েছেন এবং সারিবদ্ধভাবে এখানেই এই এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু শুয়ে পড়বেন আর কিছুক্ষণের মধ্যেই। তারা তাদের ব্যাগকে বালিশ এবং তারা তাদের গামছা কিংবা অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে সেগুলোকে তোষক হিসেবে ব্যবহার করে তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন বলেও আমরা দেখতে পেয়েছি। একজন শিক্ষক এখানে এই জায়গায় শুয়ে থেকেই বই পড়ছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে একটি ব্যাগ, একটি পানির বোতল, আর পিঠের নিচে এই শক্ত কংক্রিট, তার উপর জাস্ট একটি পলিথিন। খোলা আকাশের নিচে যেখানে রয়েছে গাছপালা সাইডে, হয়তো কখনো পানি এসে ভিজে যেতে পারেন, অথবা কখনো বা পাখির উদ্দিষ্ট অংশে ম্লান হয়ে যেতে পারেন। তারপরেও দাবি আদায়ে অটল শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। আরও একটি ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে, যে গভীর ঘুমে মগ্ন রয়েছেন শিক্ষকরা, মাথায় রয়েছে বালিশ আর নিচে জাস্ট একটি পলিথিন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মাথার নিচে তার শেষ সম্বল হিসেবে তার সেই ব্যাগটি, নিচে একটি পলিথিন, তারপরও কোনো একটি ব্র্যান্ডের কোম্পানির পলিথিন, সেই পলিথিনকে ফেলিয়ে দেওয়া হয়েছিল, অনেক মোচড়ানো। সেই পলিথিনকে হয়তো বা তিনি কুড়িয়ে এনেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিনটাও পর্যাপ্ত না তার শুয়ে থাকার জন্য, এই জন্য তার পাটি এই শক্ত কংক্রিটে রয়েছে, মাথার কাছে একটি কয়েল জ্বালানো জাস্ট। তারা এইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, এইভাবে অবস্থান করছেন, কিন্তু ঘুমে রয়েছেন, বিভোর ঘুমে। কোত্থেকে এসেছেন একটু জানাবেন? আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি। সবার মাথার নিচে আমরা অন্তত দেখতে পেয়েছি যে তার শেষ সম্বল হিসেবে ব্যাগ রয়েছে। আপনার মাথার নিচে আমরা বোতল দেখতে পাচ্ছি, কাগজ দিয়ে তারপরে বালিশ বানাইছি। বোতলের নিচে আমি তো ঢাকাতে আসছি শুধুমাত্র এই কারণে যে আমরা মনে করছি যে আজকে আমরা আন্দোলনে আসলে সরকার আমাদেরকে এটা দিয়ে দিবে। কৃষকের বাহাদুর আমাদেরকে এখন না দেওয়ার কারণে আমরা নিরুপায় হয়ে এখন বোতল মাথার নিচে দিয়ে রাত্র যাপন করতেছি মুক্ত আকাশের নিচে। কিন্তু আমি একজন মাস্টার্স পাস করে আমি আজকে অসহায় অবস্থায়, যে অল্প বেতন পাই সরকারের, এই অল্প বেতনে আমার সংসার এবং ফ্যামিলি মেনটেন করতে আমি খুব একটা লজ্জা পাইতেছি। সবাই জানে যে আমরা সরকারি চাকরি করি, কিন্তু সরকারি চাকরির বেতন কত এটা কেউ জানতে চায় না। একজন রিক্সাওয়ালা আমাদের সামনে দিয়ে বড় মাছ কিনে নিয়ে যেতেছে, সাহস করতেছে। আমরা একটা মাছ কিনে সংসার মেনটেন করে আমরা এখন মাস শেষে কত টাকা পাবো হিসাব করে চলতে আমাদের খুব কষ্ট হইতেছে।
বিধায় আমরা সরকারের কাছে আসছি, যাতে প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন করছি, যাতে করে আমার দাবি দাবাগুলো মানলে, যাতে করে আমাদের অল্প সামান্য কিছু দাবি মানলে আমরা অন্তত জীবনযাপন সংসার নিয়ে চলতে পারতাম সুন্দর মতো। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখবো যে তার শেষ সম্বল হিসেবে তিনি কি নিয়ে এসেছেন। তিনি ব্যাগ আনতে পারেননি, শুধুমাত্র তার কাছে রয়েছে কয়েকটি হয়তো খাতা। শিক্ষক হিসেবে তার কাছে খাতা থাকবেই, একটি খাতা রয়েছে, সেই খাতাটি রয়েছে, এবং তার নিচে রয়েছে পানির বোতল। দেখেন, এই পানির বোতল, তার উপরে খাতা দিয়ে তিনি এটাকে বালিশ বানিয়েছেন। আর মাথার নিচে এই শক্ত কংক্রিটের ওপরে তিনি একটি চাদর বিছিয়ে নিয়েছেন। তারপরেও এখানে এই এক চাদরে ৩-৪ জন ঘুমোচ্ছেন। তারপরেও হয়তোবা তাদের দাবির প্রতি তারা অটল থাকবেন। এত কষ্ট কেন? এত কষ্ট করে এই দাবি আদায়ের জন্য এত সংগ্রাম কেন? সংগ্রাম হচ্ছে আমরা শিক্ষক হয়ে গেছি, তো আমরা অন্য কোনো কর্ম করতে আমাদের এখন আর সুযোগ নেই। আমরা শিক্ষক হয়েছি, কষ্ট করে লেখাপড়া করছি, মনে করছি যে আমরা শিক্ষক হইলে আমাদের জীবনটা সুন্দরভাবে চালানো যাবে। এখন দেখতেছি বর্তমান দ্রব্যমূল্যের কারণে শিক্ষক হয়েছি, কিন্তু বেতনও পাইতেছি। এই অল্প বেতনে আমাদের সংসার চালানো আমাদের এখন খুব কষ্ট হইতেছে। জি, ধন্যবাদ আপনাকে। জাস্ট একটি কয়েল রয়েছে মাথার কাছে। আমরা কিন্তু একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকেই কিন্তু সেম অবস্থায় রয়েছেন, মাথার নিচে এই শক্ত কংক্রিট। আমার ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় যে শহীদ মিনারটি, সেই শহীদ মিনারটি আমার সামনে, আর ঠিক শহীদ মিনারের সামনেই রয়েছে তারা এই সারিবদ্ধভাবে অবস্থান করে তাদের অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কয়েকশো মানুষ কিন্তু এভাবে রয়েছেন, তারা তাদের দাবির বিষয়ে অটল রয়েছেন। এখানে কিন্তু এই যে হর্নের আওয়াজ, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি সাইডেই এত হর্নের আওয়াজ। আমরা এখানে শুধুমাত্র খালি যে অবস্থায়, জাগ্রত অবস্থায় থাকাটা খুব মুশকিল, সেই জায়গায় তারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এখন আমরা জানি যে সবাই বৃষ্টি বাদলের দিন, এই বৃষ্টি বাদলের দিন কিন্তু এখানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমরা কিন্তু একজন মুরব্বীকে এখানে দেখতে পাচ্ছি, যিনি এমপিভুক্ত শিক্ষক। তিনি হয়তো বা শেষ সম্বল হিসেবে তার বালিশও পাননি, তিনি কোনো ব্যাগও পাননি, কোনো বোতলও পাননি মাথার নিচে দেওয়ার জন্য। তিনি পেয়েছেন এই রাস্তায় পুড়িয়ে থাকা পলিথিনের টুকরো। সেই সম্বল হিসেবে তিনি সেই পলিথিনের টুকরোকেই আঁকড়িয়ে ধরে এখানে শুয়ে আছেন। এখানে গভীর ঘুমে নিমগ্ন হয়ে আছে এই জাতির শিক্ষক। তার শরীরের অর্ধেক আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেলে রাখা পলিথিনের উপর রয়েছে, তার শরীরের অর্ধেক, আর বাকি অর্ধেক কম্বলের উপরে। তারপরও যেন একটি প্রত্যাশা, জাতির কাছে আসা, যে এই জাতি তাদের কথা শুনবে, তাদের ডাকে সাড়া দিবে। কোত্থেকে এসেছেন আপনি? চাঁদপুর হাজীগঞ্জ কাকরতলা ইসলামী আলিম মাদ্রাসা থেকে এসেছি আমি, ওখানে সহকারী অধ্যাপক। সবার মাথার নিচে দেখলাম অন্তত একটি ব্যাগ রয়েছে, আপনার কাছে সেটিও নেই, কোনো পানির বোতলও নেই। মাথার নিচে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাবেন তো একটু যে আপনার মাথার নিচে আসলেই কি শুধুমাত্র পলিথিন রয়েছে? একটু দেখাবেন আমাদের, একটু কষ্ট করবেন। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে জাতির শিক্ষক মাথার নিচে পলিথিন দিয়ে তিনি রাত্রি যাপন করছেন এই খোলা আকাশের নিচে। কেন এত সংগ্রাম কেন? আপনার মুখ থেকে শুনতে চাই। আমরা কিছু লোক কষ্ট করলে যদি আমাদের যে 6 লক্ষ শিক্ষক পরিবার যদি এরা যদি সুখে শান্তিতে থাকে, আমাদের জন্য দোয়া করবে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমাদের এই আত্মত্যাগের বিনিময় এরা এই যে শিক্ষক জাতি বলে মানুষ গড়া কারিগর, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক উন্নত হলে এ দেশ উন্নত হবে, এ দেশ উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে শিক্ষকরা যদি ভালো থাকে। শিক্ষকরা যতই ভালো থাকবে তারা ততই ভালোভাবে শিক্ষা বিতরণ করতে পারবে। এজন্য তাদের আর্থসামাজিক মর্যাদা, আর্থসামাজিক যেই বিষয়, আর্থিক যেই সমস্যা, সরকার তাদের দূর করে। বিশেষ করে আমরা যেই উদ্দেশ্যে এসেছি, এখানে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% যে উৎসব ভাতার দাবিতে আমাদের আজকের মূলত এখানে অবস্থান কর্মসূচি। এটা আসলে ন্যূনতম একটা দাবি, অন্যান্য সেক্টরের তুলনায় ন্যূনতম সরকারের কাছে আমাদের এটা একটা চাওয়া। এদেশের শিক্ষকরা যেন মোটামুটি তারা 2টা ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারে, এটাই হলো আমাদের একমাত্র প্রত্যাশা। আমার একটু প্রশ্ন আপনার কাছে, আপনারা কি ফ্ল্যাটের দাবিতে এসেছেন? আপনারা কি দাবি করছেন যে আমাদের কি গাড়ি লাগবে, একটি ফ্ল্যাট লাগবে, সংসার সাজানোর জন্য আসবাবপত্র লাগবে?
আপনারা কি এমন দাবি করে এসেছেন, নাকি আপনারা দুমুঠো বেশি খাবার দাবিতে এসেছেন, যাতে করে ছেলে মেয়েদের নিয়ে একটু ভালো থাকতে পারেন, সেই দাবি নিয়ে এসেছেন? আমরা এসেছি একজন শিক্ষক যেন আপনার 2 মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেই প্রত্যাশা নিয়ে। এখানে আমাদের বড় ধরনের কোনো চাওয়া পাওয়া নাই, কারণ 20% বাড়ি ভাড়া, একটা শিক্ষক সে 12,500 টাকা যখন সে বেতন পায়, তার 20% বাড়ি ভাড়ার কতই আসবে, না এটা 1,500, 2,000, 2,500 টাকা আসবে। তো এটা তো কোনো একটা এই টাকা দিয়েও তো বাড়ি ভাড়া পাওয়া যাবে না, গ্রামেও পাওয়া যায় না। আমার এক শিক্ষক গ্রামে বাসা ভাড়া থাকে 5,000 টাকার উপরে যায়, তার শুধু গ্রামে 2 রুম নিয়ে থাকে, 5,000 টাকা তার বাসা ভাড়া লাগে। তাহলে আবার চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি, আর আমাদের সাথে সরকার আমাদেরকে কি করতেছে। সরকার তো উচিত ছিল আমরা না চাওয়ার আগে আমাদের এই দাবিগুলো পূরণ করে দেওয়া, কিন্তু আজকে আমাদের শিক্ষকরা রাজপথে রক্তাক্ত হয়েছে, তারা যে রক্ত ঝরেছে, তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, তাদেরকে লাঠিপিটা চার্জ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ইচ্ছা আর ন্যাক্কারজনক কী হতে পারে, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং কারণ আমরা এই যে পুলিশরা শিক্ষকদের গায়ে আঘাত করেছে, তাদের সন্তানদেরকেও আমরা পড়ালেখা করাই থাকি, তাদের সন্তানদেরকে আমরা মানুষ করে থাকি। সরকার যদি সরকারের উচ্চ মহল থেকেও নির্দেশ দেয় পিটানোর জন্য, তারপরেও তাদের উচিত ছিল এই কাজ থেকে বিরত থাকা। ভবিষ্যতে এই ধরনের কাজ, এই ধরনের আচরণ শিক্ষকদের সাথে করবে না, এটা আমরা আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, খোলা আকাশের নিচে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয়করণের দাবি নয় ফ্ল্যাটের কোনো বাড়ির মালিক হওয়ার, শুধুমাত্র পরিবার নিয়ে একটু শান্তিমতো থাকার জন্য, পরিবার নিয়ে একটু যাতে ভালো থাকার জন্য, সেই দাবি নিয়ে এই জাতির বিবেক শিক্ষকরা কিন্তু এখানে অটল অবস্থানে রয়েছে। সেই জাতির বিবেকদের আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরও একটিবার স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা গভীর ঘুমে কিন্তু রয়েছে। আরও একটি জায়গায় আমরা এসেছি, এই জায়গায় তিনি এসে কিন্তু ঢাকা শহরের ফেলে দেওয়া যে ব্যানারগুলো রয়েছে, সেই ব্যানারটি নিয়ে তিনি শেষ সম্বল হিসেবে আঁকড়ে ধরেছেন। ব্যানারের নিচে জুতো, তিনি কিন্তু কোনো দামি জুতো পরে আসেননি, যে বার্মিসে যে ক্ষুদ্র স্যান্ডেল, সেই স্যান্ডেল পরে এসেছেন এবং সাধারণ একটি ব্যানার তিনি নিয়ে এসেছেন। সেই ব্যানারের উপরেই তিনি শুয়ে আছেন। ইনি আছেন খোলা, দুঃখিত, খালি গায়ে রয়েছেন ইনি। ঢাকা শহরে তো খুব মশা। আগে জানাবেন কোত্থেকে এসেছেন? আমি ভোলা জেলার থেকে এসেছি। আমাদের 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা দেওয়ার জন্য সরকার বলছে, কিন্তু বলার পরও প্রজ্ঞাপন জারি করে না। বেসরকারি যারা 97% শিক্ষার্থীকে মানুষ করে, তারা সচিবালয়ে পাঠায়, বড় বড় অফিসারকে, কিন্তু তাদেরকে মূল্যায়ন করছে না, পোষণা করছে। এজন্য আমাদের 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার জন্য আমরা চেষ্টা করছি, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না। আপনি দেখতে পাচ্ছি যে আপনি গাও চুলকাচ্ছেন, এই খালি গায়ে রয়েছেন, এই খোলা আকাশের নিচে, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট তো অবশ্যই হচ্ছে। তারপর সরকার যদি আমাদেরকে পোষণা না করে প্রজ্ঞাপন দিয়ে দেয়, তাহলে আমরা চলে যাব অতি দ্রুত। যদি কালকে প্রজ্ঞাপন দিয়ে দেয়, তাহলে আমরা কালকে চলে যাব। এই যে আপনার মোটামুটি ভালো বয়স হচ্ছে, আমরা ধরে নিতে পারি, তো সেক্ষেত্রে এই বয়সে এসেও কি আপনি কি এখানে একটু বলবেন, আমাদের জানাবেন যে আপনারা কি গাড়ি বাড়ির জন্য এসেছেন, নাকি একটু পরিবার নিয়ে শান্তিতে থাকার জন্য এসেছেন? সামান্য পরিবার নিয়ে 4টা ডাল ভাত খাওয়ার জন্য এসেছি। আমরা বাড়ি ভাড়া পাই মাত্র 1,000 টাকা, মেডিকেল ভাতা পাই মাত্র 500 টাকা। এ দিয়ে কিছু হয় না। একজন শিক্ষক স্টার্টিংয়ে 12,500 টাকা বর্তমান বাজারে চাকরি করে তারা পরিবার পরিজন নিয়ে খেতে পারে না এবং কোরবানও দিতে পারে না। তারা সবচেয়ে নিচের জীবনযাপন করতে হয়। এজন্য আমরা ডাল ভাত অধিকারের জন্য আমরা এই দাবি দেওয়া নিয়ে আসছি। আমরা কোনো গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু করার জন্য আসিনি, শুধু ডাল ভাত নিয়ে নিজের ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকার জন্যই এসেছি, অন্য কিছুই না। আমাদের একটু জানাবেন, আমরা একটু দেখতে চাই যে শেষ সম্বল হিসেবে সবাই দেখি যে বালিশ আনতে পারেনি, আপনি বালিশটুকু অন্তত নিয়ে আসতে পেরেছেন। বালিশটা কি বাসা থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, বালিশটা বাসার থেকে নিয়ে এসেছি। যদি আমাদেরকে এই প্রজ্ঞাপন না দেয়, তাহলে আমরা এখানে অবস্থান করব, এই আশা নিয়ে এসেছি। সরকার আমাদেরকে সাথে বারবার
বাহানা করতেছে, আজ না কাল বলছে বা 10 তারিখের আগেই প্রজ্ঞাপন দেবে, কিন্তু সরকার দিবে বলছে, কিন্তু 10 তারিখ আমরা অপেক্ষা করে 12 তারিখ থেকে অবস্থান ধর্মঘট করছি। এবং যদি আমাদের যতদিন পর্যন্ত 20% বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা না দেয়, আমরা স্কুল কলেজও শিক্ষা বন্ধ ঘোষণা করতেছি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে ইনিও বাসা থেকে শুধুমাত্র বালিশটি নিয়ে আসতে পেরেছেন এবং শেষ সম্বল হিসেবে তার এই বালিশটি রয়েছে এবং চাদরও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার নিচে একটি কার্পেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই শক্ত যে কংক্রিটের উপরে। তো সেই কংক্রিটের উপরে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই তার শেষ সম্বল হিসেবে চাদর রয়েছে, এর একটি বালিশ রয়েছে। এই যে সবকিছু ব্যবস্থা করেছেন, রাত্রে কি খাবার খেয়েছেন? হ্যাঁ, রাত্রে আমি নিজস্ব উদ্দীপনায় খাবার খেয়েছি, হালকা পাতলা খাবার খেয়েছি। কারোর পক্ষ থেকে খাবার দেওয়া হয়নি? না না, কেউর পক্ষ থেকে খাবার দেওয়া হয়নি, আমরা নিজেরই সামান্যটুকু খাবার খেয়েছি। সে যা সামান্যটুকু, যা না খেলেই নয়, এই জন্য খেয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে কয়েলটুকু ছিল সেই কয়েলটুকু নিভে গিয়েছে। পাশে রয়েছে একটি পানির বোতল। দাবি কিন্তু খুব সামান্য, জাস্ট 20% বাসা ভাড়া, 15% চিকিৎসা ভাতা। আমরা 500 টাকা পাই, মেডিকেল ভাতা 500 টাকা পাই, বাড়ি ভাড়া 1000 টাকা পাই। সেটা দাবি করে, সেটা বাদ দিলে মাত্র 15-16%, আর 1,500 টাকার থেকে 500 টাকা আর 1000 টাকা বাড়ি ভাড়া। এই সামান্যটুকু দাবি আমরা সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা সহকারী অর্থমন্ত্রীর কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের যে যদি সামান্য দাবিটুকু পূরণ করে দেয় তাহলে আমরা চলে যাব। আমরা একটু দেখতে চাই, আপনার একটু ব্যাগও রয়েছে, এই ব্যাগের ভিতর কি রয়েছে? ব্যাগের ভিতরে সামান্য কিছু, আমি ডায়াবেটিক্সের ওষুধ খাই, গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এই জন্য এটা নিয়ে আসছি। মানে আপনি একজন ডায়াবেটিসের রোগীও বটে? জি জি, আমি একজন ডায়াবেটিক্সের রোগীও। এই যে অনশন করছেন, এত দূর থেকে এসেছেন, আপনার যদি কিছু একটা হয়ে যায়? কিছু হলে তো সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি আমাদের জাতির জন্য করতেছি, নিজের জন্য না। কারণ আমার বয়স, চাকরির বয়স আছে মাত্র 5 বছর, কিন্তু এই শিক্ষা ডিপার্টমেন্টে, সে বেসরকারি শিক্ষা ডিপার্টমেন্টে যে 97% শিক্ষার্থী উপকৃত হয়, এখন আস্তে আস্তে ভালো মেধাবী শিক্ষার্থীরা আসতেছে না। কারণ বিশ্ববিদ্যালয়ে পাশ করে 12,500 টাকা বেতন পাবে, এই জন্য আসতেছে না। এই জন্য ভবিষ্যতে শিক্ষার হুমকি সম্মুখীন হচ্ছে, দেশ শিক্ষা শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা জাতির উন্নয়নের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা মূলত এসেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন তাদেরকে একটু আবারও জানিয়ে রাখতে চাই, এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু 3টি দাবি নিয়ে তারা এই লাগাতার কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারের এই চত্বরে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে। তারা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং তাদের যে প্রকৃত চিত্র, সেই প্রকৃত চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গেই থাকুন। যে আরেকজন শিক্ষকের কাছে আমরা চলে এসেছি, তার শেষ সম্বল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট একটি যে ব্যানার, তারপরেও ব্যানারটি দেখে মনে হচ্ছে পরিত্যক্ত ব্যানার। এটা কি আপনি কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ, এখানে পড়েছিল, সেটাতেই পরিষ্কার করে এখানেই অবস্থান করতেছি। আপনি কি শিক্ষক? আমি একজন শিক্ষক। আপনি একজন শিক্ষক, কিন্তু অথচ আপনি একটি পরিত্যক্ত ব্যানার নিয়ে আপনি এই খোলা আকাশের নিচে এই শক্ত কংক্রিটের যে জায়গা রয়েছে সেই জায়গাটার উপর আপনি শুয়ে আছেন। আপনি এই জাতি কি বলবে আপনাকে? জাতি এখন জাতির কাছে, জাতি আমাদেরকে যেভাবে দেখিচ্ছে, আসলে একটা জিনিস কথা আছে, অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলতেছিল যে কন্ডিশন এবং পজিশন, কন্ডিশন যদি না থাকে তাহলে মানুষের পজিশন তৈরি হয় না। আজকে আমাদের শিক্ষক সমাজের কন্ডিশনটা এমন হয়ে গেছে, আজ আমাদের পজিশন এই ফুটপাতে, শহীদ মিনারের পদতলে, রাজপথে আমরা এইভাবে দিনপাত কাটাচ্ছি। আমরা চাই যে আমরা এই দুর্ভোগ থেকে যেন নিস্তার পাই। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যে এসেছেন, এই ঢাকা শহরে যে এত পরিমাণে মশা, ডেঙ্গুর যে এত প্রকোপ বেড়ে গিয়েছে, এর মাঝেও আপনার কি একটু ভয় করছে না? এখন যদি আমাদের দাবি আদায় হয়
আজ না হলেও কাল যদি হয়, পরশু যদি হয়, তবুও যদি হয়, তবে এটাকে আমরা সার্থক মনে করব। আমার মতো একজন শিক্ষক দল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলে যায়, তবুও আমার কোনো আফসোস থাকবে না। আমার পরবর্তী প্রজন্ম, আমার পরবর্তী যারা আসবে আমার কর্মপদে, তারা যেন সুশৃঙ্খলভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এই অর্থনৈতিক কষ্ট নিয়ে আমরা যেভাবে জীবনযাপন করি, একটা সন্তানের লেখাপড়ার খরচ ঠিকভাবে জোটাতে পারি না, ডাল ভাত ঠিকভাবে খাইতে পারি না, এটা একটা অসম জীবন। অনেকেই বলার চেষ্টা করে যে আপনারা সব কিছু পান, বাড়ি ভাড়া পান, আপনারা চিকিৎসা ভাতা পান, তারপরেও কেন আপনারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন? আসলে এটা তাদের বলার ভাষা। তারা যে অনেক পায়, তারা মনে করতেছে যে আমি যা পাই অন্যরাও হয়তো তাই পায়, কিন্তু আমাদের এই 1000 টাকা, এই বর্তমান সময়ে 1000 টাকা কোনো বাড়ি ভাড়া না, এটা একটা ঘরের বারান্দাও ভাড়া পাওয়া যায় না। এবং যে মেডিকেল ভাতা, সে মেডিকেল ভাতার যে চিকিৎসা আমরা নিতে যাই, একটা ডাক্তারের কাছে আমাদের প্রাথমিক চিকিৎসা নিতে গেলেও আমাদের 1.5, 2, 3, 4 হাজার টাকা খরচ হয়। এই 500 টাকা মেডিকেল ভাতা দিয়ে আমরা জীবনে কি করব? আমাদের একটু দেখাবেন যে আপনি বালিশ হিসেবে কি ইউজ করছেন? আপনি কি বালিশ পেয়েছেন? আমি কোনো বালিশ পাইনি। আমার কাছে একটা গেঞ্জি আছে এবং একটা লুঙ্গি আছে, এটাকে আমি না পরে এটাকে আমি, আর ছাতাটা এটাকে আমি ব্যবহার করব বালিশ হিসেবে। যে জাতি আপনাকে এই খোলা আকাশের নিচে রেখেছে, সেই জাতির উদ্দেশ্যে কি একটু দেখাবেন? দর্শক, একজন শিক্ষক খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে এবং বালিশ হিসেবে তিনি কি ব্যবহার করছেন তা জাতির উদ্দেশ্যে তিনি দেখাচ্ছেন। আপনার ওটা খুলতে হবে না, আমাদের একটু জাস্ট উপর থেকেই দেখাবেন যে একটি লুঙ্গি আপনি ব্যবহার করছেন বালিশ হিসেবে। একটি লুঙ্গির নিচে আপনি কি কখনো ঘুমিয়েছেন? এটা আসলে জীবনের এমন কিছু কিছু সময় আছে, সেটা আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। আজ আমরা এই অসহায়ত্ব জীবনকে আমরা মেনে নিয়েছি। আমি কখনো বালিশ ছাড়া বাড়িতে এভাবে আমরা ঘুমাইনি। হয়তো বই দিছি, না হলে খাতা দিছি, খাতাগুলো ভাঁজ করে আমরা বালিশ হিসেবে ব্যবহার করছি। আসলে আমাদের পারিপার্শ্বিক এবং জীবনযাত্রার মান, আমাদের সামাজিকভাবে আমরা খুব নিম্ন পর্যায়ে আছি, যেটা বলার ভাষা কারো কাছে নাই আমাদের। অনেকেই বলে থাকে যে অনেক সময় আপনারা যে একটু যদি স্পেসিফিকলি বলি যে বছর অন্তর যে উৎসব রয়েছে ঈদুল আজহার সময় সবাই যখন কুরবানি দেয় তখন আপনাদের মন ছোট হয়ে থাকে, তখন কেমন লাগে আসলে? আমি একটা কথা বলতেছি, আমি 3 বছর হলে কোনো কুরবানি দিতে পারিনি। এটা সবচেয়ে আমার বড় কষ্ট। আমি যে আগে উৎসব বোনাস পাইছি 5,000 টাকা, 4,500 টাকা, তাক দিয়ে আমি কি করব? আমি যে কোনো ভাগে অংশগ্রহণ করব তাও তো আমাকে নেবে না। সেখানে একটা বর্তমান সিচুয়েশনে একটা ঈদুল আজহার একটা উৎসব যদি আমি পালন করতে যাই পরিবার নিয়ে, সেখানে আমার মিনিমাম 15 থেকে 20,000 টাকা খরচ হয়, কিন্তু আমি টোটালে পাই মাত্র উৎসব ভাতা 5,100 কয়েক টাকা। একদম আমি কি করব? আপনার পরিবারে আর কে কে রয়েছে? আমার পরিবারে আছে আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছোট ভাই। আপনাকে এই পরিবারের যে ভরণ পোষণ তার উপর নির্ভর করতে হয়? আমার উপরই নির্ভর করতে হয়। আমার ইনকাম দিয়ে আমার পরিবারকে চালাতে হয়, কিন্তু আমি হিমশিম খাওয়া যাই। প্রতি মাসে আমাকে ঋণগ্রস্ত হতে হয়, প্রতি মাসে যেটা দিয়ে পাই সেটা দিয়ে আমার হয় না। এবং আমার কর্মস্থল আমার বাড়ি থেকে 11 কিলো দূরে, কোনোদিন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হয় এবং শেষ বিকালের শেষ প্রান্তে আর শরীর চলে না। এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের অন্যান্য জায়গাতে আমরা দেখি লাঞ্চ ভাতা দেওয়া হয়, কিন্তু আমাদের দুঃখের বিষয় সে লাঞ্চ ভাতা আমরা পাই না। আসলে আমাদের ন্যায্যটাই আমরা পাই না। ওগুলো তো আমাদের কাছে স্বপ্ন। এখন আমাদের কাছে সবই দুঃস্বপ্ন মনে হচ্ছে, যেটা একটা কঠিন জীবন। আমরা কেন শিক্ষক হয়েছিলাম? আমরা যদি অন্য কিছু হতাম তাহলে মনে হয় সমাজে ভালো থাকতাম, কিন্তু আজ আমরা শিক্ষক হয়ে, এই এমপিওভুক্ত শিক্ষক হয়ে মহা অপরাধী হয়ে সাজিয়েছি। আজকে রাজপথে পুলিশের মার খেতে হয়, আমাদেরকে ছত্রভঙ্গ করে দিতে হয়। আজকে সচিবালয় থেকে কোনো মহোদয়কে আমাদের কাছে আসতে পারতো না। শিক্ষক হিসেবে আপনার খুব দুঃখ হয়, কষ্ট হয় বলছিলেন যে শিক্ষক হিসেবে কেন আপনার
এত কষ্ট কেন, যে শিক্ষকরা এই দেশে কি ভালো নেই, তাদের কি সরকার কি ভালো রাখতে পারে নাই? শিক্ষকরা এদেশে ভালো রাখতে পারেনি, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে ভালো রাখতে পারেনি তারা। কখনোই তারা এটা নিয়ে স্বপ্ন দেখে না, তারা এটা নিয়ে সিনেমিনে খেলে। এদের এমপিওভুক্ত শিক্ষকদের একটা সিলগালা করে দিয়েছে, এদেরকে হলুদ সিলগালা করে দিয়েছে। আর অন্যান্য সরকারের প্রধান কর্মকর্তারা তারা সবুজ সংকেত নিয়ে ঘোরে, আর আমরা সবসময় হলুদ সিগন্যাল নিয়ে ঘুরি। এটা হচ্ছে মনে হয় আমাদের জীবনের চরম একটা দুর্ভাগ্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবার একটু আমি বলে দিতে চাই যে একজন শিক্ষক, আপনি কোত্থেকে এসেছিলেন বললেন? আমি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা। তিনি অনেক দূর থেকে এসেছেন, বলতে গেলে ঢাকার থেকে অনেক দূরে, প্রায় 400-500 কিলোমিটার দূরে হবে তিনি এসেছেন। 260 কিলো দূরে, 260 কিলোমিটার দূরে তিনি শুয়ে আছেন। শুধুমাত্র যে এই কেন্দ্রীয় শহীদ মিনারের নিচে যে পড়ে থাকা যে ব্যানারটি রয়েছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে দমড়িয়ে মুচকিয়ে যাওয়া একটি ব্যানারকে তিনি এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে কুড়িয়ে নিয়েছেন। এবং দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারেরই একটি দলের ব্যানার, যেটি দলের প্রোগ্রাম শেষে এটাকে এইখানে ফালিয়ে রাখা হয়েছিল, সেই ব্যানারটি নিয়ে তিনি এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। দর্শক, আপনাদেরকে আরও একটি জানিয়ে রাখতে চাই যে এই শিক্ষক তার প্রকৃত অবস্থান যে খোলা আকাশের নিচে জাস্ট একটি কয়েল জ্বালিয়ে তিনি এখানে এসেছেন। তার এখানে জাস্ট একটি তার যে গামছা রয়েছে, সেই গামছাকে তিনি বিছানার যে তোষক, সেই তোষক হিসেবে তিনি ব্যবহার করছেন। তার অবস্থা থেকে মনে হচ্ছে তার শরীরটা খুব একটা ভালো নেই। তার কাছে জানতে চাইবো, আপনার শরীর কেমন আছে? আমার শরীর এমনি ডায়াবেটিস আছে তো, আর ক্লান্ত হয়ে গেছে আর কি সারাদিনে। আপনি এই যে অসুস্থ অবস্থায় ডায়াবেটিস নিয়ে আপনি মাথা চাপড়াচ্ছেন, তারপর কেন অনশনে এসেছেন? মানে এটা আমাদের তো জীবিকার বিষয়টা, আমাদের তো চলতে পারছি না। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে মুঠি চলতে পারছি। আপনারা কি জাতির কাছে আবদার করেছেন যে আপনাদের বাড়ি গাড়ি লাগবে, এই জন্য আপনারা অনশনে এসেছেন? জি না, আমাদের মৌলিক চাহিদাটা মিটলে হয়, মৌলিক চাহিদাটা হইলেই হয়। একটু জাতির সামনে বলবেন যে শিক্ষকদের মৌলিক চাহিদা বলতে কি, এর ভিতরে অনেকের মৌলিক চাহিদা থাকে যে গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা পয়সা লাগবে, কিন্তু শিক্ষকদের মৌলিক চাহিদা কি? এক একজনের চাহিদা এক এক রকম। আমার চাহিদা হচ্ছে রাষ্ট্র যদি আমার চিকিৎসার দায়িত্ব নেয় আর আমার ছেলেপিলের পড়াশোনার দায়িত্ব নেয়, তাহলে আর আমার এই বেতন টেতন সব কিছু দিয়ে চলবে। কিন্তু আমাদের তো চিকিৎসায় বাচ্চাটা নেয়, আর বাড়ি ভাড়াতে থাকতে পারি না। এই জায়গায় আমরা থাকতেছি, এটা তো আমাদের কাছে অভ্যাস হয়েছে। কারণ টিচার হিসেবে আমাদের হচ্ছে ভালো জায়গা থাকার জায়গা নাই। যদি আকাশের বৃষ্টি হয়, যদি আপনার জিনিসপত্র হারিয়ে যায়, কি করবেন? হারানো তো গেছি, গতবার আমার মোবাইল হারানো গেছে। একটা মোবাইল কিনতে গেলে আমার অনেক দিন লাগে, মাসে মাসে টাকাটা জমা মোবাইল কিনতে হয়। ওই মোবাইলটা মাসে মাসে টাকা জমে একটি মোবাইল কিনতে হয়। গতবার সমাবেশে এসে তিনি মোবাইল হারিয়েছেন এখানেই, তারপরও তিনি দাবিতে অটল রয়েছেন, আবারও এসেছেন তিনি। কেন এসে? আমাদের তো মনে করেন আমার সামনে বছর। আপনি কি জাতির উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দিতে পারবেন যে কেন আমাদের বারবার এখানে আসতে হয়? এইটা আমাদের কপালটাই মন্দ। নাহলে যারা নীতি নির্ধারক, ওরা তো বিদেশে যারা ট্রেনিং করে আসে, ওরা গিয়ে এগুলি দেখে যে টিচাররা এরকম বেতন কম দিয়ে তারপর অন্য অন্য দেশে পড়ায়। যারা ট্রেনিং করে তারা তো বিদেশে ট্রেনিং করে প্রত্যেকেই। তো ওরা থেকে কী শিখে আসছে? ওরা যারা বড় বড় জায়গায় আছে আমাদের দেশে, হ্যাঁ, ওরা কী দিকে আসে, শিখে আসে? আমি তো এটা বুঝতে পারি না। হয়তোবা আপনি এসির নিচে বা এসি রুমে বসে এই ভিডিওটি দেখছেন, খুব উপভোগ করছেন যে শিক্ষকরা আজ খোলা আকাশের নিচে অবস্থান করছেন, কিন্তু কখনো কি আপনি এই একটি সাধারণ ব্যাগের নিচে ঘুমিয়ে দেখেছেন? কখনো কি মশার ভিতরে মাথা চাপড়িয়ে দেখেছেন? ডায়াবেটিস অবস্থায় কি কখনো অবস্থান করেছেন? একটি কয়েল জ্বালিয়ে কি কখনো সারা রাত এভাবে জেগে থেকেছেন? তাহলে আপনি জাতির শিক্ষকের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড আপনি সোজা রাখতে পারবেন না। আপনি যদি এই অবস্থানে অবস্থান করতেন, একদিন এই খোলা আকাশের নিচে এসে রাত্রি যাপন করতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে কতটুকু মর্মার্থ এ রয়েছে। আমরা একটু দেখি যে সামনে আরেকজন, তার কাছে আমরা গেছিলাম, তিনি আবারও কয়েলকে জ্বালাচ্ছিলেন। তিনি যে কয়েলটি তার নিভে গেছিল, তিনি কয়েলটিকে আবারও জ্বালিয়ে দিচ্ছেন। যে খোলা যে দুঃখিত যে সারফেসটি এখানে রয়েছে একদম খুব ফ্ল্যাট,
তার কারণে তার কয়েলটি বারবার নিভে যাচ্ছে, তারপরেও তিনি কয়েলটিকে বারবার জ্বালাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে প্রকৃত যে অবস্থাটি রয়েছে এখানে, অনেকেই ঘুমিয়ে পড়েছেন সারাদিনের অনেক ক্লান্তি শেষে। এখানে অনেকে বা জেগে আছেন, অনেকে বা গা চুলকাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘুমোতে পারছেন না। তেমনই আমরা একজনকে পেয়েছি, তিনিও এখানে শুধুমাত্র একটি স্যান্ডেল গেঞ্জি পরে এখানে বসে আছেন। আমরা একটু আগে দেখেছি যে এখানে আপনি ঘুমোচ্ছিলেন কিন্তু আবার উঠে বসে পড়লেন, কেন? ঘুম কি ধরছে না? আলহামদুলিল্লাহ, যে আমরা আজকে যেখানে এসেছি খোলা আকাশের নিচে ঘুমাচ্ছি, এটা কষ্ট লাগছে না, ভালো লাগছে। যেটা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমরা বাড়ি ভাড়া চেয়েছিলাম 45%, সেই জায়গা থেকে সরকার আমাদেরকে 20% বাড়ির ভাড়া দেওয়ার আশ্বস্ত করেছিল, কিন্তু কালক্ষেপণ করে আমাদেরকে থোক বরাদ্দ 500 টাকা দেওয়ায় আমরা কষ্টে শিক্ষক সমাজ ফেটে পড়েছি। এই জন্য আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি, মানে 20% বাড়ি ভাড়া আর 500 টাকা চিকিৎসা ভাতার জন্য। তো সত্য হলো কষ্ট এটাই যে প্রেস ক্লাবের সামনে আমরা শান্তি শৃঙ্খলভাবে আমরা সমাবেশ করতেছিলাম, সেই জায়গা থেকে আমাদেরকে লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে, জল কামান নিক্ষেপ করে আমাদেরকে তাড়িয়েছে। আমাদের কয়েকটি শিক্ষক ভাইকে রক্তাক্ত করেছে। আমরা একটু এই প্রশ্নে আসতে চাইবো যে আপনি কি কোত্থেকে এসেছেন, আগে একটু জানাবেন। আমি মাওলানা আব্দুল্লাহ ফুরকান, আরবি প্রভাষক, নিজদের ঠিকানা দারুস আলিম মাদ্রাসা, পাথরঘাটা, বরগুনা। বরগুনা থেকে এসেছেন। আপনি তো ঢাকা থেকে অনেক দূরে থেকে এসেছেন, শেষ সম্বল হিসেবে কি নিয়ে এসেছেন? শেষ সম্বল বলতে আমি কিছু নিয়ে আসি নাই। আমার পরনে জামা কাপড় ছিল, আর এই একটা কাপড় আমার মামা সহকারী অধ্যাপক, তিনি বলছেন যে বোর্ডিংয়ে থাকবা। চল, আমি না বোর্ডিংয়ে থাকবো না, শিক্ষক ভাইয়ের সাথে আমরা খোলা আকাশ নিচে থাকবো। সে বলছে তাহলে এই বিছানার কাপড়টা নিয়ে নাও। এই বিছানার কাপড়টা লাসতে চাইছিলাম, কিন্তু লাসিনে যেহেতু মশায় কামড়াবে, সেই জন্য এইটাকে উপরে দিয়ে শোবো, সেই জন্য আর কি এটা রাখছে আর কি। তার মুখে আপনারা হাসি দেখতে পাচ্ছেন, তো এটা হাসি না, এটা কষ্টের একটি বহিঃপ্রকাশ। এই কষ্টের ভিতরে সবাই তাদের দাবিতে আকারটা রয়েছেন। রাতে কি খাবার খেয়েছেন? হ্যাঁ, খাবার খেয়েছি। কেউ দিয়েছে নাকি নিজেই খেয়েছেন? না, কেউ দেয় না, নিজেই খেয়েছি আর কি। হয়তো আমি খেয়েছি, অনেক ভাই খেতে পারে নাই। আরও একটা জেনে অবাক লাগবে যে জাতিগড়ের কারিগর হচ্ছে শিক্ষক, আর সেই শিক্ষকরা সামান্য বেতন পেয়ে কীভাবে জীবন পরিচালনা করে, সংসার পরিচালনা করে, স্ত্রী পরিজনকে মেনটেন করে। যদি আপনি আরও একটু ডিপে যান, তাহলে দেখবেন ম্যাক্সিমাম শিক্ষকরাই ঋণগ্রস্ত, ম্যাক্সিমাম শিক্ষকের ঋণগ্রস্ত। আপনি এখানে বালিশ হিসেবে কি ব্যবহার করছেন? বালিশ হিসেবে আমাদের একটু দেখাবেন যে আপনি বালিশ হিসেবে কি ব্যবহার করছেন, আমরা একটু দেখতে চাই। এইটা ব্যবহার করছি, আর এই ভাই বালিশ হিসেবে ব্যাগটা ব্যবহার করছে। এর ভিতরে ছাতা রয়েছে, ছাতা। একটি ছাতা যখন শিক্ষকের ব্যাগ হয়ে যায়, তখন জাতির মেরুদণ্ড বা শিক্ষকের মেরুদণ্ড কোন জায়গায় থাকে? শিক্ষকের মেরুদণ্ড যখন বাঁকা হয়ে যায়, তখন জাতির মেরুদণ্ড কোন জায়গায় থাকে? কি মনে হয়? সেটা আপনারা ভালো বলতে পারবেন যে আসলে যারা জাতি গড়ার কারিগর, তাদের বিছানার বালিশ যদি হয় ছাতি, তাহলে যে গড়ার যে মেরুদণ্ড সেটা কোথায় যায় সেটা আপনারা ভালো বলতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমি কিন্তু আপনাদের প্রকৃত অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে আমিও দেখতে পাচ্ছিলাম যে আপনি এখানে ঘুমিয়ে পড়েছিলেন, আপনি আবারও ঘুম থেকে উঠেছেন। না, আমি কি বলবো? আমি বলতে পারবো। ভাই বলেন, তারপর বলুন। আপনার কাছে তো আসছে। সারাদিনের অনেক ক্লান্তির শেষে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা ঘুমোতে পারছেন না, একটু পরপর ঘুম থেকে উঠছেন, আবারও শুয়ে পড়ছেন, আবারও মশা মারছেন। এভাবেই চলছে রাতভর, এই গভীর রাত পর্যন্ত তাদের প্রকৃত অবস্থা, তাদের অবস্থা
আমরা একটু দেখানোর চেষ্টা করি। অনেকে মোবাইল ফোন নিয়ে আসে নাই, তারপরেও তারা এখানে এসেছেন। তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছি যে আপনি যে মোবাইল ফোন নিয়ে আসেন নাই, ইনকেস আপনার যদি এখানে আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পরিবার এখানে খবর পাবে কিভাবে, সেটাও তিনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। যে আল্লাহ তাকে পাঠিয়েছেন সেই আল্লাহই তার ব্যবস্থা করবেন, তাকে দেখবেন বলেও এমনটি জানিয়েছেন আমাদেরকে। রাত গভীর হলেও অনেক আকাঙ্ক্ষা এবং উদ্দীপনার মাঝেও কিন্তু তারা এখানে ঘুমোতে পারছেন না। চাচা কোত্থেকে এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, উল্লাপাড়া অধীনে। আমরা এই 20% ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আর শিক্ষা উপদেষ্টা উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা 20% আমরা দিয়ে দেব এবং বাড়ি ভাড়া মেডিকেল 15। চাচা আপনি যে এখানে এসেছেন, একটু মানে কিছু মনে না করলে একটু আপনার বয়সটা জানাবেন। জি, আপনার বয়সটা জানাবেন। আমার বয়স 60-এর কোঠায়। তারপরেও কেন এত কষ্ট করে এত দূর থেকে আসা, কেন এত সংগ্রাম? জি, আমরা খুব মানে শিক্ষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর, আর তারা যারা রাষ্ট্র ক্ষমতায় আসে আর তারাই হলো আমাদেরকে অবহেলিত করে রেখেছে। আমরা অনেক দিন ফেসিবাদী সরকারের সময়, শেখ হাসিনার সময় আমরা আন্দোলন করেছি, কোনো ফলপ্রসূ আমরা পাই। আবারও আন্দোলন করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে 60 ঊর্ধ্ব সিরাজগঞ্জ থেকে তিনি এসেছেন। তিনি শেষ সম্বল হিসেবে কি নিয়ে এসেছেন আমরা একটু দেখব। আপনি এখানে বালিশ এবং চাদর হিসেবে কি ব্যবহার করছেন? আমি গামছা এবং আমার একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে পানির বোতল আছে, সেইটা নিয়ে আমি রাত যাপন করছি আর কি। যে জাতির জন্য পানির বোতল মাথায় ক্যারি করে এই রাত্রিতে যাপন করতে হচ্ছে আপনাকে, সেই জাতির উদ্দেশ্যে কি একটু পানির বোতলটা দেখাবেন যে আপনার ব্যাগে কি রয়েছে একটু দেখাবেন? যে আমি এই তো পানির বোতল, তারপরে আমি খানা নিয়ে আসছিলাম, এই যে পানির বোতল। দর্শক একটু ধরবেন, আপনি সোজা করে ধরবেন। যে দর্শক, জাতির মেরুদণ্ড শিক্ষক, তিনি এসেছেন সিরাজগঞ্জ থেকে, 60 ঊর্ধ্ব তার বয়স। এই পানির বোতল মাথার নিচে দিয়ে তিনি রাত্রি যাপন করছেন খোলা আকাশের নিচে, মশার কামড়ের ভিতরে, ঠিক এই ঢাকা শহরে। ঠিক শিক্ষকদের এই প্রকৃত অবস্থা রয়েছে। ঠিক আছে, আপনি রেখে দিন। আপনাদের কাছেই প্রশ্ন ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানাতে পারেন শিক্ষকদের প্রকৃত অবস্থা কি হওয়া উচিত। আপনার কাছেও আরেকটি একই প্রশ্ন করব, আপনি কি বাড়ি গাড়ির দাবিতে এখানে এসেছেন কিনা? জি না, আমরা গাড়ি বাড়ির দাবি আসি নাই। আমরা হলো আমরা মানে 2 মুঠো ভাত, ডাউল ভাত শান্তি মতো যেন আমরা খেতে পারি, ছেলে মেয়ের মুখে আমরা যেন তুলে দিতে পারি, এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমরা 20%-এর দাবি নিয়ে, বাড়ি ভাড়া 20% বাড়ি ভাড়ার দাবি নিয়ে আমরা এই তো খোলা আকাশের নিচে আমরা অবস্থান করছি, রাত্রি যাপন করছি। এটা খুব কষ্টকর বিষয়। মানে একটা শিক্ষক মানুষ থাকে কিভাবে, আর তার মানে আমরা একদম ফুটপথে আমরা জাতীয় কি শহীদ মিনারে এসে অবস্থান করছি। বিবি বালবাচ্চারে ঢাকা শহরে যারা ফুটপাতে অবস্থান করে, শুধুমাত্র পানির বোতল একটি মাথার নিচে দিয়ে অবস্থান করে, তাদের অবস্থা আর আপনাদের অবস্থা, দুটোর ভিতর পার্থক্যটা কি একটু বলবেন? পার্থক্য হলো যে আমরা যে দাবি দেওয়া নিয়ে আসছি ওনাদের মতো আমরা না, আমরা হলো 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে যে আমরা অবস্থান ধর্মঘট আমরা করছি, করার জন্য আমরা দাবি দেওয়া নিয়ে আমরা এখানে অবস্থান করছি। এই যে আছেন, রাত্রে কি খাবার খেয়েছেন? জি আলহামদুলিল্লাহ
আমি খাবার খেয়েছি। কেউ কি খাবার খাইয়েছে? জি অনেকেই খাবার খেয়েছে, সবাই খাবার। কারোর পক্ষ থেকে কি খাবার এসেছে কিনা? জি না, কারোর পক্ষ থেকে খাবার আসে নাই, পকেটের টাকা দিয়েই আপনার কিনে খানা পিনা করেছে। দর্শক, জাতির এই মেরুদণ্ডের প্রকৃত অবস্থা যেটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই সিরিয়ালে যারা রয়েছে এই সারিতে তারা কিন্তু নতুন করে এখানে এসে শুয়ে পড়েছেন। তারাও কিন্তু একটি মাত্র যে পলিথিনের যে কাগজ, সেই কাগজটি তারা বিছিয়ে শ্রেণীবদ্ধভাবে তারা শেয়ারিং করে তারা এখানে রাত্রি যাপন করছেন। আপনি ঘুমাচ্ছেন না কেন একটু বলবেন তো? সবাই ঘুমাতেছে, আমরা আসছি কিছুক্ষণ আগে আশাই শহীদ মিনারে অবস্থান নিচ্ছি এবং মশার যেই জ্বালা যন্ত্রণা, ঘুমাচ্ছে না। আর আমাদের যেই আজকে শিক্ষকদের বলেন যে আপনারা জানাচ্ছিলেন যে ঘুমোতে পারছেন না, যে ঢাকা শহরে এত মশা রয়েছে, আপনি খালি গায়ে রয়েছেন, ভয় করে না? ভয় তো যা করতো, যে পুলিশ আজকে যা দেখাইছে এতে ভয় চলে গেছে আমাদের। এখন আমরা পুলিশের সাথে আগামী দিন খেলবো ইনশাল্লাহ। আপনি একটু বলবেন যে আপনি এই যে কংক্রিটের যে শক্ত যে প্রাচীর রয়েছে, সারফেস রয়েছে, এর উপর আপনি ঘুমোচ্ছেন কি করে? ঘুমাইতে কষ্ট হয়, তারপরে ঘুম চোখে ধরে, ঘুম এখন চোখে, কিন্তু বাট ঘুম আসে না। আমাদের একটু দেখাবেন যে বালিশ হিসেবে আপনি কি ইউজ করছেন? ব্যাগ ইউজ করতেছি, নিজের ব্যাগ। ব্যাগের ভিতরে কি আছে? ব্যাগের ভিতরে একটা বালিশ নাই, এটা তো নিজের একটা পাঞ্জাবি, একটা টুপি, আর কিছু নাই, ব্রাশ, আদার্স কোনো কিছু নাই। দর্শক, শুধুমাত্র একটি বালিশ নিয়ে শেষ সম্বল হিসেবে তিনি এসেছেন, এই ঢাকা শহরে রাত্রি যাপন করছেন। আচ্ছা, তাহলে আপনার সাথে আর ফুটপাতে যারা ঢাকা শহরে ঘুমায়, যাদের কিচ্ছু নেই, তার পার্থক্যটা কি আজকে রাতের জন্য? আজকে রাতের জন্য সেম। আপনারাও তো ফুটপাতে ঘুমাচ্ছেন। জি, আর আমরা শিক্ষক, আমরা এখন ফুটপাতে ঘুমাইতেছি। এখন আগে তারা এই ফুটপাতে ঘুমাইতো, তাদের মধ্যে আমাদের আজকে কোনো দ্বিধাবোধ নেই, পার্থক্য নেই। আপনি একটু বলবেন কি কোনো পার্থক্য আছে যারা ফুটপাতে ঘুমায় আর যারা হচ্ছে যে আপনাদের মতো শিক্ষক যারা রয়েছে তাদের ভিতরে? রোজা যেমন একটা বার্তা নিয়ে আসে, ধনী গরিবের মাঝে একটা ভেদাভেদ নাই, একটা সমতা নিয়ে আসে। রোজা যেমন ধনীদেরকে ক্ষুধা রেখেও গরিবের মর্যাদা বোঝায়, ঠিক আজকে আমাদের এই শিক্ষকদেরকেও এখানে একটা অবস্থান করে আমরাও গরিব কিভাবে অসহায় সাধারণ মানুষ, সাধারণ গরিবরা যেমন এই মশারি ছাড়া বাইরে ঘুমায় ফুটপাতে, এদের কিছুটা আমরা কষ্ট অনুভব করতেছি। আমি আসছি ভোলা চরপেশন থেকে। রাত্রে কি খেয়েছেন? রাত্রে হালকা পাতলা খেয়ে নিয়েছি, কারণ এখানে আপনার কি বলে এস্তেঞ্জা করার তেমন একটা কোনো ব্যবস্থা নেই, এই জন্য খাওয়া দাওয়া আমাদের খুব সাবধান। আমি পরিস্থিতি নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না হবে ততদিন পর্যন্ত এই ঢাকায় অবস্থান করবে ইনশাল্লাহ। আপনি কিভাবে ঘুমিয়ে আছেন আমরা একটু দেখতে চাই। যে পলিথিনের উপরে আপনার অর্ধেক শরীর চলে গিয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই কংক্রিটের উপরে একটি বিছানার চাদর নিয়ে আপনারা এসেছেন। আর একটু আপনার বালিশ হিসেবে কি ইউজ করছেন একটু দেখাবেন? ব্যাগ আছে, এই ব্যাগের ভিতরে আমার কিছু পোশাক আছে। পরিস্থিতি নিয়ে আসছি, যখন আমাদের দেখছি যে আমাদের শিক্ষকদের প্রতি অত্যাচার অবিচার চলছে, আমাদের যে প্রশাসন ভাইরা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে কোনো একটা স্বৈরাচারের কোনো একটা আবার একটা আভাস পেয়ে আমাদের শিক্ষকদের প্রতি একটা আক্রমণ চালাচ্ছে, সেই কথা শুনে আমরা দ্রুত গতিতে আমাদের এই যে ভোলা থেকে আসার জন্য যে লঞ্চ আছে 6 ঘন্টাতে আসে, ওটাতে আমরা চলে আসছি রাত 8টার দিকে। এসে আমরা এখানে চলে আসছি। আমাদের অবস্থান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, সবাই কিছু না কিছু পেয়েছে, একটি বালিশ, কেউ বা দুঃখিত একটি ব্যাগ বালিশ হিসেবে ইউজ করছে, কেউ বা একটি পাতলা গামছাকে চাদর বানিয়ে তারা শুয়ে আছে। কিন্তু এই শিক্ষকটি শুধুমাত্র এই যে পলিথিনের যে কাগজটি রয়েছে সেই কাগজটির উপরে শুয়ে আছে। এটাই তার তোষক আজকে রাত্রের জন্য। এবং শুধুমাত্র যে পানির একটি যে বোতলটি রয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা, এটাই বাস্তবতা এখানের, এটাই প্রকৃত চিত্র শিক্ষকদের। আপনি কি একজন শিক্ষক? জি, আমি একজন সহকারী শিক্ষক ইংরেজি। আপনি যে বোতল মাথায় দিয়েছেন, এই জাতি কি আপনাকে শিক্ষক হিসেবে বিবেচনা করবে? এটা কি বলবো, আর এখন তো বালিশ নাই, যা পেয়েছি তাই। তারপরে একটা বোতল পেয়েছি, খালি বোতল,
এটা মাথার নিচে দিয়ে আসি। অনেকে তো বোতলও পায়নি, অনেকের মাথার নিচে দেখেন বোতল নাই। এই বোতল কি আপনি বাসা থেকে নিয়ে এসেছেন? না, এখানে আমরা পানি খেয়েছি, পানি খাওয়ার পরে বোতলটা খালি হয়েছে, তাই মাথার নিচে দিয়ে আসি। রাত্রে কি খাবার খেয়েছেন? সামান্য কিছু। কার পক্ষ থেকে নাকি নিজেই খেয়েছেন? নিজে খেয়েছি, নিজের পকেট থেকে। কেমন লাগছে বলেন তো, যে খুব কি আনন্দের অনুভূতি হচ্ছে নাকি? এটা আসলে আনন্দের অনুভূতি না। আগে আমি বলেছি, জাতি হিসেবে আমরা খুবই দুর্ভাগা, কেননা শিক্ষকদেরকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, এবং এই দাবিটা মাত্র 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। এত সামান্য একটা দাবির জন্য শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়, এবং এই শিক্ষকদেরকে উপর জলকামান ছোড়া হয়, এবং এই শিক্ষকদেরকে টেনে হিঁচড়ে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে গ্রেপ্তার করে হাজতে ভরা হয়। অনেকে এসি রুমের বসে থেকে এই ভিডিওটা দেখছে, এখন এই ভিডিওটা প্রায় 1000 মানুষ দেখছে, তো তারা এসি রুমের বসে থেকে কমেন্ট করছে যে আপনাদের জন্য দোয়া করছে, কেউ বা বলছে জাতি হিসেবে আমরা নির্লজ্জ। তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, যাদের কিছু করার আছে তারা আমাদের জন্য কিছু করেন, কেননা শিক্ষক বাঁচলে জাতি বেঁচে যাবে, আর শিক্ষক যদি মরে যায় জাতি মরে যাবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যারা 50% স্যানিটেশন ব্যবস্থা করতে পারেনি, অথচ যারা নদীর ধারে উন্মুক্ত জায়গায় যায়, যারা টয়লেট সারে, তাদেরও শিক্ষকদের বেতন আমাদের চাইতে প্রায় দ্বিগুণ, অথচ আমাদের দেশে শিক্ষকদের বেতন এত নিচে যে একজন শিক্ষক একজন রিক্সা চালকের চাইতেও অর্ধেক ইনকাম করে। ঢাকা শহরের একজন রিক্সা চালকের দৈনিক ইনকাম কত জানেন? ঢাকা শহরের একজন রিক্সা চালকের দৈনিক ইনকাম মিনিমাম 30 থেকে 45,000 টাকা, মানে মাসিক 30 থেকে 45, এবং ডেইলি 1 থেকে 1,500 টাকা ইনকাম আছে। আমার তথ্য মতে, যতদূর আমি জানি, তারা প্রত্যেক দিন যদি কোনো ব্যাঘাত না ঘটে, বৃষ্টি না হয়, তাহলে 1200 থেকে 1700, 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। আপনার দৈনিক ইনকাম কত? আমার দৈনিক ইনকাম 12,500 টাকা যদি হয়, তাহলে ভাগ দেন কত আসে। মাসে যদি 12,500 হয়, তাহলে দৈনিক ইনকাম কত হয়? প্রায় 400 টাকার মতো আপনারা দৈনিক ইনকাম করে থাকেন। মানে একজন রিক্সা চালক 3 দিনে কিংবা 2 দিনে, 2.5 দিনে যা ইনকাম করে, একজন জাতির শিক্ষক সেটি, দুঃখিত, একজন রিক্সা চালক যেটি একদিন ইনকাম করে, একজন শিক্ষকের সেটি জন্য প্রয়োজন হয় 4 দিন। 4 দিন লাগে। 4 দিনে একজন শিক্ষক, একজন রিক্সা চালকের সমান ইনকাম হয়। দুঃখের ইনকামের দিক থেকে একটা কথা বলবো, আমার একজন ছাত্র আমাদের বাজারে দত্তপাড়া ইসলামী আলী মাদ্রাসায়, আমি ইংরেজি শিক্ষক, আমাদের বাজারে আমার একজন ছাত্র আলু বিক্রি করে রাস্তার ধারে বসে। একদিন আমার জিজ্ঞেস করছে, স্যার আপনার বেতন কত? তখন বলছে, আমি বললাম যে বেতন শুনে কি করবি? তো বলছে, বলেন না বেতন কত? তো বলছে 12,500। ও মাথায় হাত দিচ্ছে, বলছে স্যার এটা কি কন? কিছু বাজারের দিন আমি একদিনে 12,500 টাকা ইনকাম করি, একদিনে, এক হাটে। তখন আমি লজ্জায় শেষ হয়ে গেছি। একটি সহজ হিসাব কি আমাদেরকে বুঝাবেন, যে রিক্সা চালকের যেটি একদিন ইনকাম হয় আপনাদের 3-4 দিন সময় লাগে, তো সেক্ষেত্রে টাকার হিসেবে ধরলে আপনাদের মর্যাদা কোথায়? টাকার হিসেবে ধরলে মর্যাদা কোথায়? একটা কথা খেয়াল রাখবেন, আমাদের পার্সেন্টেজে বলবেন যে তাহলে টাকার হিসেবে ধরলে একজন শিক্ষকের মর্যাদা রিক্সা চালকের চেয়ে কত পার্সেন্ট কম? রিক্সা চালকের চাইতে 4 ভাগের 1 ভাগ। একটু হিসেবে বলবেন, 4 ভাগের 1 ভাগ হলে কত পার্সেন্ট হয়? 4 1600 টাকা। রিক্সা চালক যদি 1600 ইনকাম করে, একজন 25%। জি, একজন রিক্সা চালকের যদি 100% হয় টাকা ইনকামের দিক থেকে, তাহলে শিক্ষকের সেটি হচ্ছে 25%। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরেকজন শিক্ষক এখানে চোখ বুঝছিলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পাশে একটু বসতে চাই। না, সমস্যা নেই। একটু জানবো আমরা যে আপনি কিভাবে ঘুমোচ্ছেন আর কিভাবে আছেন। আপনি যে এই যে খোলা আকাশের নিচেও ঘুমিয়েও বলছেন আলহামদুলিল্লাহ, কেন এত কষ্টের ভিতরেও এই শব্দ কেন? আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে, একদিকে কষ্ট, আরেকদিকে একটা আনন্দ। কষ্ট হচ্ছে এটা যে আজকে জাতি হিসেবে, শিক্ষক হিসেবে কেন আমাকে রাস্তায় আসতে হবে, এটা হচ্ছে কষ্ট। দ্বিতীয় হচ্ছে আনন্দ, হচ্ছে আমার যারা সহযোদ্ধা যিনারা আছেন ওনাদের সাথে আমি থাকতে পেরে এটা যে নিজেকে গর্বিত মনে হচ্ছে, ভালো লাগছে, এটা একটা আনন্দ আমার ভিতর কাজ করতেছে।
আপনি এখানে যে ঘুমোচ্ছেন, আপনার একটু দেখতে চাই যে আপনি পাকে খুব আপনি যে ভাবে গুটিয়ে রেখেছেন, যাতে বাংলায় বলতে গুটিয়ে রেখেছেন। হ্যাঁ, গুটিয়ে রেখেছি, কারণ হচ্ছে আমি যদি পা মেলি তাহলে আমার পায়ের দিকে আরেকজন শিক্ষকের মাথা আছে, ওনার মাথার সাথে আমার পাটা লেগে যাবে। দর্শক আপনারা আরো একটু ভালো করে আপনাদেরকে দেখাতে চাই যে এই শিক্ষক এখানে শুয়ে আছেন, পা গুটিয়ে রয়েছেন, আর তার মাথাটি ঠিক সামনেই রয়েছে। পা মেলি ওনার মাথার সাথে ওনার যে বালিশ হিসাবে ওনার ব্যাগটা ইউজ করেছে এটার সাথে লাগতেছে, সেজন্য আমার পাটা গুটিয়ে রাখতে হচ্ছে। কেন আপনি জায়গা পাননি? জায়গা বলতে আমি এখানে যে বিছানো ছিল, প্লাস্টিক বিছানো ছিল, এখানে শুয়ে গেছি। আর যদি লম্বালম্বি শুই তাহলে আমার পাশে যেনারা আছে ওনারা শুইতে পারবে না। একজন শিক্ষক তার ঘুমানোর জন্য যে পা রাখবে সেই জায়গাটুকু এখানে পায়নি খোলা আকাশের নিচে। এই হচ্ছে প্রকৃত তার অবস্থা, এটাই বাস্তবতা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্ট করে একটু জানাবেন যে আসলে শিক্ষকদের প্রকৃত অবস্থা কি হওয়া উচিত আর কি অবস্থায় রয়েছে। একটু জানাবেন যে আপনি যে তোষকও আপনার নেই, আপনার বালিশও নেই, কেন? তোষক আমরা তো আন্দোলনে এসেছি, এই অবস্থা আমাদেরকে তোষক কে দিবে? যেখানে শিক্ষকদের উপরে হামলা করছে, যেখানে অর্থ মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ওনাদের কোনো ধরনের ইশারা ব্যতীত পুলিশ কিভাবে শিক্ষকদের উপর হামলা করে, এই একটা প্রশ্ন আমি এই জাতির কাছে রাখতে চাই। আমি সুশীল শ্রেণীর কাছে এই প্রশ্ন রাখতে চাই, রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে প্রশ্ন রাখতে চাই। পুলিশ কিভাবে দেশের যে মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, আর এই শিক্ষা আর এই শিক্ষা যিনারা দিয়ে থাকেন যে শিক্ষক, ওনাদের উপরে কিভাবে লাঠি চার্জ করে সেটা কখনই আমার বুঝে আসে না। তো এই অবস্থা যেখানে হয়, যে দেশে হয়, যেখানে হচ্ছে, সেখানে আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের জন্য ভালোটা ব্যবস্থা করে দিবে? তো যে অবস্থায় আমরা আছি আলহামদুলিল্লাহ, তো আমরা চাই দাবি দাওয়া নিয়েই আমরা ফেরত যাব ইনশাআল্লাহ। দর্শক, আমি এখানে কোনো ভিডিওগ্রাফি করতে আসি নাই, কোনো ফটোশুট করতে আসি নাই, আসছি শিক্ষকদের প্রকৃত যে অবস্থা সেই অবস্থাটি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারাও দেখছেন, আপনাদেরকে আরও একটু দেখাতে চাই যে শিক্ষকটি বালিশ হিসেবে কি ব্যবহার করেছেন, তার কাছে আমরা একটু দেখতে চাই। একটু অনুরোধ করছি যে আমাদেরকে একটু দেখান যে আপনি বালিশ হিসেবে কি ব্যবহার করেছেন। আচ্ছা, আমার মাথা নিচে আছে যে আমি যে লুঙ্গি এবং গামছা নিয়ে এসেছিলাম, তো এটা একটা ব্যাগের মধ্যে আছে, একটা শপিং ব্যাগের মধ্যে আছে, ওটাকে আমি ফোল্ডিং করে আমার বালিশ হিসেবে